কালকে যে বৈঠক করার পরে প্রধান উপদেষ্টা একেবারে বললেন যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ এবং সেটি দৃশ্যমান কম, সেটা আরও দৃশ্যমান করতে হবে। হঠাৎ করে এই প্রয়োজনীয়তা কেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমি আপনার কথা শোনার পরে একটু হেসেছি, মনে মনে হেসেছি এই কারণে যে আমাদের যারা ক্ষমতায় থাকেন তারা বহুরূপী হতে হয় এবং সেই বহুরূপীর চর্চাটা আমরা দেখছি। আপনি যখন বিপদে পড়ছেন তখন পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে তাকে রক্ষা করার কথা বলছেন, আবার যখন বিপদ কেটে যাচ্ছে তখন কেবলমাত্র একটা অনিবন্ধিত দলকে ডেকে নিয়ে পাশে বসিয়ে আপনার মনের কথা তাদেরকে বলছেন। রাষ্ট্রের সমস্ত শক্তি, রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব ব্যবহার করে একটা দলকে আপনি বিকশিত করার চেষ্টা করছেন, তখন আর কারো কথা আপনার মনে থাকছে না। যখন আপনি দেখছেন বিপদ ধেয়ে আসছে তখন আপনার মনে পড়ছে সবাইকে নিয়ে বসা দরকার। আজকেও দেখলাম বেশ কতগুলো দলকে ডাকা হয়েছে, গতকালকে 4টা দলকে নিয়ে বসা হয়েছে। তো 4টা দলের মধ্যে 3টা নিবন্ধিত দল এবং বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন, তাদের সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এনসিপি কোন ক্যাটাগরিতে গতকালকে বৈঠকে অংশগ্রহণ করলো? একটা জায়গায় শুধুমাত্র মেলে, সেটা হচ্ছে এই দলটা ডক্টর ইউনূসের তার নিজের না, তারা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার, সেটিকে যদি বেস করে আপনি ডাকেন, তাহলে জুলাই অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করাদের মধ্যে আপ বাংলাদেশ, তারাও একটা রাজনৈতিক দল এবং সেখানে অনেকেই আছেন যারা ওই অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনি তাদেরকে কখনো ডাকেন না। জুলাই অভ্যুত্থান থেকে যে দলগুলো বেরিয়ে এসেছে বা জুলাই অভ্যুত্থানের পরে যে দলগুলো গঠিত হয়েছে, আপনি শওকত মাহমুদ ভাইরা একটা দল করেছেন, আপনি কোথাও তাদেরকে ডাকতে দেখছেন? ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে কি অপরিচিত কেউ? আপনি কখনো দেখছেন সরকার এদেরকে ডাকে? ডাকে না। কেন ডাকে না? ডাকে না হচ্ছে সরকারের নিজস্ব একটা রাজনৈতিক দল আছে, যে দলটাকে, দলের প্রধানকে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার পর প্রেস সেক্রেটারি পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, একেবারে অন্যায়ভাবে যে কাজটা করা হয়েছিল, বলেছিলেন যে বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে পারেন তিনি প্রধানমন্ত্রী, কিন্তু আপনার সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যখন একটা রাজনৈতিক দলের প্রধানকে পাশে বসিয়ে পরিচয় করিয়ে দেয় ভবিষ্যতের প্রধানমন্ত্রী, এই সরকারটা যতদিন কাজ করুক না কেন আপনার ধরে নিতে হবে এই সরকারের একটা বিশেষ গোষ্ঠীর প্রতি তার দুর্বলতা আছে। যদিও গণঅভ্যুত্থানের পর থেকে এই সরকারটা হওয়া উচিত ছিল সবার সরকার, একটা দুটো দলের না। ফ্যাসিবাদ তো এটা আসলে আকাশ থেকেও পড়ে না অথবা মাটির থেকেও গজায় না। এটা শাসকের আচরণের কারণে প্রমাণিত হয় সে গণতান্ত্রিক কিনা, শাসকের আচরণের কারণে প্রমাণিত হয় সে ফ্যাসিবাদ কিনা। আমি অনেকগুলো উদাহরণ দিয়ে আপনাকে বলে দিতে পারবো। 1.5 দশকের ফ্যাসিবাদের পথ ধরে আমি দেখতে পাচ্ছি 1 বছরের এক শিশু ফ্যাসিবাদ আস্তে আস্তে করে হেঁটে বড় হচ্ছে। কিরকম সেটা? অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। আজ থেকে 1 বছর আগে জুলাইয়ে, আপনার মনে আছে, শাহবাগে 5ই আগস্ট অথবা তার আগে যাদেরকে হিরো হিসাবে ছাত্ররা যাদের পেছনে জীবন দেওয়ার জন্য একেবারে বুক পেতে দিয়েছিল, আজকে সেই শিক্ষার্থীরা তাদেরকে রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে এবং 3 তলার জানালার ফাঁক দিয়ে মাইক দিয়ে তাদেরকে নিঃশর্তভাবে দাবি দেওয়া মানতে হয়। এই শ্রদ্ধার জায়গাটা কেন কমে এলো মাত্র 1 বছরে? এটাকে শ্রদ্ধা না বলে যদি বাক স্বাধীনতা বলা হয়, যে এখন তারা পারছে একেবারে উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার কাউকে তাদের দাবি রাখতে, তাদের আটকাতে, কিংবা তাদের বাংলাদেশের সামনে গিয়ে বাংলাদেশে দাবি করার ক্ষেত্রে স্পেসটা একেবারেই যে ছিল না আমি এটা বিশ্বাস করি না। রক্ত ঝরাতে হয়েছে। ফেসিবাদ আমলে কি এটা সম্ভব ছিল? আওয়ামী লীগ রক্ত ঝরাতে হয়েছে। মানুষ, আমরা কি ওই যে আবরার ফাহাদ হত্যার বিচারের জন্য দানবীয় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্ররা লড়াই করে বিচার কি নিশ্চিত করেনি? করেছে, যদিও তার জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক, লড়াইটা অনেক দীর্ঘ ছিল, কিন্তু একেবারে কোনো লড়াই হয়নি বা কোনো লড়াইয়ে ফ্যাসিবাদের বিপক্ষে যারা ছিল তারা জেতেনি তা না। সেকেন্ড জায়গাটা, আমাদের একটা বেসিক জায়গাটা কি ছিল? শেখ হাসিনার সঙ্গে এখানে সরকারের পক্ষ থেকে কি কোনো দায় দেখছেন কিনা?
প্রোটেস্ট করছে শিক্ষার্থীরা, সরকারকে উপদেষ্টাদেরকে মানে তারা বদ্ধ করে রাখছে, রুমে বদ্ধ করে রাখছে। সরকার তো সেটিকে নেগেটিভলি নিচ্ছে না বা তাদের উপর চড়াও হচ্ছে না। এখানে সরকারের ইয়ে করতে, ধন্যবাদ। সরকার সেটি রিসিভ করছে। প্রথম জায়গাটা হলো যে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব কেন হবে? যে সরকারটা ছাত্রদের রক্তের উপরে গঠিত হলো, যে সরকারটাকে নিয়ে আসার জন্য ছাত্ররা প্রায় হাজারখানেক ছাত্র জনতা জীবন উৎসর্গ করলো, মাত্র 1 বছরের মাথায় এই পরিস্থিতিটা কেন তৈরি হলো যে ছাত্রদেরকে একজন উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে তালাবদ্ধ করে রেখে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আগের থেকে এখন আমি অনেক বেশি কথা বলতে পারি? কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো? এই পরিস্থিতি তৈরি করার পেছনে আমি যতটুকু এক গণতান্ত্রিক পরিবেশের কথা বলি, একই সাথে আমি বলতে পারি আমাদের সম্মিলিত ব্যর্থতাও আছে। এই ধরনের পরিবেশটা আমার চাওয়ার ছিল না। আমার চাওয়ার ছিল যে আমি একটা গণতান্ত্রিক পরিবেশ মানে হলো আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারি। আমার কাছে গণতান্ত্রিক পরিবেশ মানে হচ্ছে যে আমি আমার পড়ার টেবিলে ফিরে যেতে পারবো। আমার শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে এগুলো নিরসন করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা যারা গত 1.5 দশকে দীপুমণি, নুরুল ইসলাম নাহিদ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে এই কথা বলে আমরা যারা চিৎকার চেঁচামেচি করেছি, কখনো কখনো রাস্তায় গড়াগড়ি দিয়েছি, আমাদেরকে এখন বলতে হবে না যে তার থেকে একটু বেটার একটা অবস্থায় আমরা এসেছি। কিন্তু গত 1 বছরে আপনি শিক্ষাক্ষেত্রে এই সরকারের কাছ থেকে কোনো পদক্ষেপ কি দেখেছেন? আমি এর মানে এই না দীপুমণি ভালো চালিয়ে গেছেন, আমরা তার থেকে অনেকটা মানে ভালো পদক্ষেপ, নিশ্চয়ই তা। ভালো পদক্ষেপ আমরা শরীফ ভাই ওই ভালো জায়গা থেকে বেরিয়ে আসার প্রত্যাশার থেকেই হচ্ছে জুলাই গণ